কেমন আছো সবাই? আজকের বিষয় পরিমিতি, মেনসুরেশন, আর একটা এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সমকোণী চৌপল বা আয়তঘন আর ঘন। এই দুটো নিয়ে আজকে আমরা আলোচনা করব, শিখবো এবং কিছু ওয়ার্কড আউট প্রবলেম, সলভ প্রবলেম কিছু শিখবো। তো প্রথমেই যাওয়ার আগে এই টপিকটায় আমরা এটা একটু দেখে নিই যে আয়তঘন যেটা আমরা বলছি যে সমকোণী চৌপল সেটা কি। এখন তোমাদের বাড়িতে ডিফারেন্ট বাক্স আসে, হয়তো তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট বিভিন্ন জায়গাতে প্রোডাক্ট অর্ডার করো। তো এই যে বাক্সগুলো, একটা বাক্সের ছবি দেখতে পাচ্ছ, দেখো এটা একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, একটা উচ্চতা আছে এবং এরা হয়তো পরস্পর সমান না। তো এই ধরনের বাক্স, এটাকে কিন্তু আমরা বলবো আয়তঘন, কারণ এর একটা আয়তকার শেপ আছে। ধরা যাক আমি একটা আমার ডায়েরি নিলাম, এই ডায়েরিটার একটা আয়তকার শেপ আছে এবং এর একটা থিকনেস বা একটা উচ্চতাও আছে। এই ধরনের যে শেপ, এটা যখন একটা বাক্স হয়ে যাবে বড় হয়ে, তো তার একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, একটা উচ্চতাও আছে এবং এরা সবাই এক্ষেত্রে দেখো আলাদা। এবং একটা আয়তকার ক্ষেত্র, যেন অনেকগুলো আয়তকার ক্ষেত্র পরপর 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 পেস্ট করে একটা এরকম বক্স তৈরি করা হয়েছে। তা এটাকে আমরা কি বলছি? একটা আয়তঘন বা একটা সমকোণী চৌকোণ। আরেকটা শেপ নিয়ে আমরা এখানে ডিসকাস করব, সেটা হচ্ছে খুব চেনা তোমাদের একটা শেপ, রুবিক কিউব। তোমাদের মধ্যে অনেকেই দেখে থাকবে এবং হয়তো তোমরা অনেকে প্র্যাকটিসও করো। এই রুবিক কিউব এমন একটা শেপ যেটা এরও কিন্তু একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, একটা উচ্চতা আছে, কিন্তু এর বিশেষত্বটা হচ্ছে যে এটা একটা ঘন। মানে এইভাবে যদি আমরা দেখি, এর একটা তল, একটা তল, একটা তল, একটা স্কোয়ার, তাই না? এর দৈর্ঘ্য আর প্রস্থ সমান। এবং এই ক্ষেত্রে মনে হবে তোমার একটা স্কোয়ারকে যেন অনেকগুলো স্কোয়ার পর পর পাশাপাশি রেখে রেখে আমরা একটা ঘনক তৈরি করেছি, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবাই কিন্তু সেম, তাই তো? এইবারটা তাহলে এই দুটো শেপ নিয়ে আমরা ডিসকাস করবো, যে দুটো খুব চেনা আমাদের শেপ। এবার এই দুটো শেপ, তার থেকে কি কি জ্যামিতিক ভাবে যে জিনিসগুলো আমাদের দরকার হতে পারে, যেমন ধরা যাক একটা সমকোণী চৌকোণ বা আয়তঘন যদি আমরা প্রথমেই নিই। দেখো এটা একটা আয়তঘন এবং এর আমরা ধরে নিচ্ছি এর দৈর্ঘ্য এ একক, প্রস্থ বি একক, আর উচ্চতা সি একক। তো এটা আমরা ধরে নিচ্ছি এখানে যে এর একটা দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে, উচ্চতা আছে। এবার এর যদি আমরা আয়তন মানে ভলিউম বার করি, যে ভেতরে কতটা বাতাস রয়েছে, এই যে বাক্সটা দেখতে পাচ্ছ, তাহলে আমরা জানি যে যেকোনো বস্তুর আয়তন যখন আমরা বার করি, তখন আমরা কি করি? তার ভূমি বা বেসের যে ক্ষেত্রফল, সেইটা বার করি, সেটাকে আমরা গুণ করি তার উচ্চতা দিয়ে। তাহলে এক্ষেত্রে যে ক্ষেত্রফলটার কথা আমরা বলছি, যে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে দেখো এখানে যদি আমরা এরকম লিখি, এক্ষেত্রে এই যে ভূমির ক্ষেত্রফল, এইভাবে যদি আমরা লিখি কিন্তু উচ্চতা যদি পড়ে, তাহলে এ ইন্টু বি ইন্টু সি, মানে এবিসি ঘন এক। তাহলে এ বি সি এদের যে গুণফল, সেটাই হবে কিন্তু, ধরা যাক যদি এরকম বলে যে আমাদের কতটা বাতাস রয়েছে, কতটা এর ঘনত্ব, আয়ত ঘনত্ব, তাহলে এর আয়তনটা কত, সেটা আমরা ইজিলি এ বি সি এই ফর্মুলা দিয়ে বার করতে পারি। আচ্ছা, এই সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এর যে তল, যদি এটাকে ভালো করে আমরা দেখি যে এখানে কতগুলো তল আছে, 6টা তল আছে। এবং এই 6টা তলের সমগ্র তলের যদি ক্ষেত্রফল বার করতে হয়, দেখো এর একটা তলের প্রত্যেকটা তলকে আমরা যদি আলাদা করে এরকম করে দেখি, তাহলে এ বি, একটা যদি এ হয় আর একটা যদি বি হয়, তাহলে এ বি এরকম তল দুখানা আছে, একটা এপাশে একটা ওই পাশে। তেমনি আরেকটা বি আর সি কে যদি যখন গুণ করো, এরকম আরেকটা বি আর সি তল আছে, তুমি সি আর এ গুণ করলে আরেকটা তল আছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বলতে পারি 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। আচ্ছা, এবার যদি এর যে ধার বা এজ, এর কটা এজ রয়েছে যদি ভালো করে দেখো, এখানে যে এজ গুলো দেখতে পাবে, এর কিন্তু এখানে 4টে, নিচে 4টে, আর এই 4টে কোনায় এই উচ্চতাগুলো, এগুলোকে ধরলে 12টা এজ রয়েছে, 12টা ধার রয়েছে। তাহলে প্রত্যেকটা ধার কতবার করে আছে? এর যে বাঁকটা, ধরা যাক এটা দৈর্ঘ্য, এখানে একবার রয়েছে, এদিকে একবার দুবার, নিচে 3, এদিকে 4। তাহলে প্রত্যেকটা ধার 4 টাইমস করে রয়েছে না, 4a 4b প্লাস 4c, এবং টোটাল কিন্তু 12খানা ধার রয়েছে। তুমি যদি এটা অ্যাড করো, 4 প্লাস 4 প্লাস 4 12, টোটাল 12 খানা এজ রয়েছে, যার বা ধার রয়েছে, যার মধ্যে আমরা এদের ধারগুলির সমষ্টি করতে গেলে শুধু আমরা যোগ করলাম, তাহলে 4a প্লাস b প্লাস c পেয়ে গেল। এইবার একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের জানতে হবে, কর্ণ। এটার কর্ণটা কোথায়, কর্ণের দৈর্ঘ্যটা কি? আচ্ছা, আমরা একটু দেখে নিই এখানে কর্ণের দৈর্ঘ্যটা বলতে কোন জায়গাটাকে বোঝানো হচ্ছে। দেখো, একটা যদি আমরা এরকম ভাবে একটা
আয়তঘন এইভাবে আঁকি, একটু বুঝতে হবে আমাদের এক্ষেত্রে কর্ণ আমরা কোন পার্টটাকে বলবো। এটা একটা বক্স, দেখো বক্সের এই যে পয়েন্টটা, এটাকে ধরো নাম দিলাম এ, এই পয়েন্টটার থেকে একদম ডায়াগোনালি অপোজিট সাইড যেটা আছে না, সেইখানে যদি আমরা একটা কর্ণ টানতে চাই, লেন্থ টানতে একটা, এই যে জিনিসটা ধরো এরকম করে যে বাঁকটা টানবো, এইটা যদি ভেবে দেখো, এটা একটা মজার একটা প্রপার্টি আছে। এইটা কিন্তু এই যে কর্ণটা, যেটা এক কোণা থেকে আরেকটা উল্টো দিকের কোণা রয়েছে, অর্থাৎ এটা কিন্তু এই কর্ণটা না, যেটা এই 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 তল বরাবর রয়েছে, এটা নয়। এটাকে আমরা বলছি এই কোণা থেকে উল্টো দিকের কোণা পর্যন্ত যেটা রয়েছে, অর্থাৎ এই যে কর্ণটা, এই কর্ণের দৈর্ঘ্যটা কিন্তু এমন একটা দৈর্ঘ্য যে যদি কখনো প্রশ্ন করে যে এরকম একটা ঘরের মধ্যে সব থেকে বড় দৈর্ঘ্যের যদি একটা লাঠি রাখতে হয়, সেই লাঠির দৈর্ঘ্য কত হবে, সেটাকে কিন্তু এই কর্ণ বরাবর রাখতে হবে। তাহলে এটা সব থেকে লম্বা দৈর্ঘ্য যেটা এর মধ্যে রাখা সম্ভব। ভেরি ইন্টারেস্টিং। এটা যে কোয়েশ্চেন আসতে পারে, আমরা দেখবো যেরকম সলভ করা যায় কিনা। তাহলে এর যে মানটা হবে, এই যে এ বি সি আমরা আগের বার যেরকম করেছিলাম, সেটা দিয়ে যদি আমরা এটা বার করতে চাই, তাহলে দেখো আমরা এ, এটা বি ধরছি, এখানে যদি এটাকে সি ধরি, খুব ইন্টারেস্টিং। প্রথমে আমাদের ভাবতে হবে যে আমাদের এই যে কর্ণটা বার করতে হচ্ছে, দেখো এর কিন্তু এইটা যেটা তল, নিচে যে তলটা আছে সেখানে থাকা বাহু, এটার নাম দিলাম ধরা যাক ডি। তাহলে এখন এ বি ডি, এখন বি ডি এটার মানটা দেখো, বি ডির মান কিন্তু এটা একটা, যদি দেখো এখানে এটা একটা সমকোণ করে আছে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজে পিডিটার মান কিন্তু √a² প্লাস বি², তাই তো, এইটার পিডির মান। তাহলে এখন আমরা এইটার মান, এই ট্রায়াঙ্গেলটা দেখছি, একটুখানি ভালো করে দেখো, আমি শেড করে দিচ্ছি। এটা কিন্তু একটা ডায়াগোনালি রয়েছে এই জায়গাটায়। যদি দেখো ত্রিভুজ এবিডি তে আমাদের বার করতে হবে কি, এখানে দেখো AB² ইজ ইকুয়াল টু AD² প্লাস BD²। তার মানে এখান থেকে কিন্তু তোমরা যেটা পেয়েছো √a² প্লাস B² প্লাস C² বা AB² বা AB² ইকুয়াল টু A² প্লাস B² প্লাস C²। সুতরাং এবি মানটা কিন্তু হচ্ছে √a² প্লাস B² প্লাস C²। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কর্ণের দৈর্ঘ্য এই √a² প্লাস B² প্লাস C² হচ্ছে এমন একটা দৈর্ঘ্য, যে দৈর্ঘ্যের উচ্চ, যেটা সব থেকে লম্বা একটা এমন কাঠি বা বাঁশ যেটা ওই ঘরে কিন্তু রাখা যাবে। তাহলে আমরা যদি ফিরে যাই, তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা কত বার করলাম, কর্ণের দৈর্ঘ্য আমরা পেলাম √a² প্লাস B² প্লাস C² এত একক। তাহলে সমগ্র তলগুলোর ক্ষেত্রফল আমরা দেখেছি, এটা হবে বর্গ একক, এটা এত একক, এবং এখানে কর্ণের দৈর্ঘ্য এত। এই ফর্মুলা গুলো কিন্তু আমরা মনে রাখার কিছু নেই, তুমি যদি এ বি সি ধরে নিতে পারো এবং ভাবতে পারো যে কখন সমগ্র তলের ক্ষেত্রফল বলছে, কখনো আয়তন বলছে মানে স্যার ভলিউমটা বলছে, বা কখন কর্ণ বলছে, তাহলে কিন্তু এগুলো আমরা ইজিলি বার করতে পারবো। আর এইটা বার করা থাকলে ঘনকের ক্ষেত্রে এটা একটা কিন্তু স্পেশাল কেস। কেন, সেটা আমরা দেখি এবার। তাহলে এই ফর্মুলাগুলোর পরে আমরা এবার ঘনকে চলে যাই। দেখো আমরা আয়তঘনের ক্ষেত্রে যেরকম দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা ধরেছিলাম, এক্ষেত্রে কিন্তু সুবিধা হলো প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান আমরা এক্ষেত্রে ধরতে পারি এ। তাহলে এ যখনই আমরা ধরে ফেলছি একটার মান এ, তাহলে কিন্তু এখানে সবকটার মানই এ। তাহলে আগের আমাদের পেয়েছিলাম এ বি সি, কি পেয়েছিলাম আয়তঘনের ফর্মুলা এ বি সি। তাহলে এক্ষেত্রে কিন্তু এ বি সি মতো আয়তন তাহলে হবে এ ইন্টু সি, অর্থাৎ এ কিউব ঘন একক। সহজেই পেয়ে গেল, তাই তো, তিনটেই সমান। একটা তলের ক্ষেত্রফল যদি বলে, একটা তলে দুটো বাহু আছে, তাহলে A² বর্গ একক। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতল এখানে পাশাপাশি কটা তল আছে, যদি একটা আমরা আবার এটাকে নিয়ে নিই, দেখো এই উপর আর নিচের তলটা যদি বাদ দিই, তাহলে পাশে পাশে 4টে তল আছে। তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা বলতে পারি 4টে তল, একটা যদি A² হয় তাহলে 4টে, 4A² বর্গ একক। আচ্ছা, সমগ্র তল কটা তল আছে টোটাল, 6টা, 6। একটা যদি A² বর্গ একক হয় তাহলে 6টা কত হবে, 6A² বর্গ একক। তাহলে খুব সোজা আমরা কিন্তু বার করে ফেলতে পারছি, এটা মুখস্থের কোনো ব্যাপার নেই। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য একইভাবে দেখো, আগের বার আমরা পেয়েছিলাম √a² প্লাস B² প্লাস C², এক্ষেত্রে আর কিছুই না, A² প্লাস A² প্লাস A² এত একক, P² একক। তার মানে √3 ইন্টু এ, √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য, এটাই কিন্তু একটা কর্ণের দৈর্ঘ্য। কার ক্ষেত্রে, একটা ঘনকের ক্ষেত্রে। তাহলে একটা ঘনকটা কিন্তু একটা আয়তঘনের স্পেশাল কেস। এক্ষেত্রে
তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান। তাহলে আমরা এই ফর্মুলাগুলোকে বার করলাম। এবার এই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা কয়েকটা সলভড এক্সাম্পল দেখব। তবে তার আগে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি আমরা দেখে রাখি। একটা ঘনক বা আয়তঘনর ক্ষেত্রে টোটাল হচ্ছে শীর্ষবিন্দু, কতগুলো শীর্ষবিন্দু আছে সেগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই কোণা, এই কর্নার যে পয়েন্টগুলো রয়েছে, এরকম কতগুলো পয়েন্ট রয়েছে? ডেফিনেটলি 8টা পয়েন্ট রয়েছে। কতগুলো এজ রয়েছে আমরা অলরেডি করলাম। এখানে কতগুলো এজ রয়েছে? উপরে 4টে, নিচে 4টে, আর এরকম এই যে হাইট গুলো এরকম 4টে, তাহলে 12 রয়েছে আমাদের টোটাল এজেস বা ধারের সংখ্যা। কর্ণ কতগুলো? একটা কর্ণ আমরা এঁকেছিলাম, তেমনি 4টে টোটাল কর্ণ রয়েছে। আর তল বা সার, এখানে যে এই যে এখানে তোমরা দেখতে পেয়েছো যে এর তলগুলো, কটা তল রয়েছে? এখানে টোটাল 6খানা তল রয়েছে। ওকে, তাহলে এইভাবে আমরা এই প্রপার্টিটা কিন্তু আমাদের কাজে লাগতে পারে শর্ট কোয়েশ্চেনের জন্য। এর উপর আমাদের কোয়েশ্চেন করতে পারে 2 নম্বরের একটা কোয়েশ্চেন, ডিপেন্ডিং অন কি কটা শীর্ষবিন্দু, ধার, এর উপর একটা প্রবলেম দিব। ঠিক আছে, তো আমরা দেখি সলভ করব আমরা। তো আমরা কুইকলি এবার প্রবলেম সলভ করতে ঢুকে পড়ি। আচ্ছা, প্রথম প্রবলেম যেটা, যে একটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবিসি। এখানে বলে দিয়েছে, দেখো কি বলেছে, a প্লাস বি প্লাস সি 25, 1 নম্বর বলে দিয়েছে। আবার বলে দিয়েছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকাল টু 240.5। আচ্ছা, ঘরের মধ্যে সর্বোচ্চ দৈর্ঘ্যের দণ্ড মানে কি? কর্ণ। আমরা দেখলাম একটু আগে সলভ করেছি যে ঘরের মধ্যে সর্বোচ্চ দৈর্ঘ্যের দণ্ড রাখা মানে কর্ণের মান বার করতে হবে। আচ্ছা, কর্ণ মানে কি? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কেন আমরা এই ফর্মুলাটাতে আসছি এবার তোমরা বুঝতে পারবে। দেখো, আমরা যদি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাবো? প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। দেখো, এইখানেই কিন্তু আমাদের ক্লু। কেন আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম, এইখানে ক্লু লুকিয়ে আছে। এর রুটটাই তো আমাদের কিন্তু কি, এর রুটটাই কিন্তু কর্ণের দৈর্ঘ্য। আর বাকি দেখো এর সব ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা একটু সলভ করি এটাকে। বা a plus b plus c whole square 25 whole square is equal to a square plus b square plus c square plus 2 into 240.5 বা a square plus b square plus c square is equal to, আমরা একটু সরল করি, 625 মাইনাস এখানে দেখো কত আছে, তাহলে এখানে আসছে 481 বা a square plus b square plus c square is equals to, তাহলে এইখান থেকে কিন্তু আমাদের মেন যে, দেখো এই ভ্যালুটা যে পাচ্ছি 144, সেখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানটা আমরা পেয়ে গেলাম। বা এক্ষেত্রে এটার যদি রুটের মানটা আমরা নিই 12, তাহলে দেখো আমরা কি জানি যে ঘরের মধ্যে যে কর্ণের দৈর্ঘ্য, এই আয়ত ঘনাকার ঘরের কর্ণের দৈর্ঘ্যই হচ্ছে কিন্তু ইজ ইকুয়াল টু সর্বোচ্চ দৈর্ঘ্যের দণ্ডের দৈর্ঘ্য। এইটা আমরা প্রপার্টিটা ইউজ করলাম। এই যে কর্ণের দৈর্ঘ্য, যে কর্ণ, সেটাই কিন্তু এই ঘরের সব থেকে বড় যে দৈর্ঘ্য রাখা যাবে। সুতরাং নির্ণেয় দণ্ডের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এটাই তো কর্ণ, এত একক। দেখো, বুঝতে পারছি সিম্পল। একটু রিক্যাপ করে নিও। তাহলে আমরা 12 একক পেলাম ওর দৈর্ঘ্য। নেক্সট প্রবলেমে চলে যাই। একটা ঘনকের তলের সংখ্যা এক্স, তাহলে এক্স এর মান কত? এটা আমরা আগে করলাম। কটা তল আছে? 6টা তল আছে। আচ্ছা, ধার, কটা ধার আছে, কটা শীর্ষবিন্দু আছে, আর কটা কর্ণ আছে, এই ভ্যালুগুলোকে আমাদের জানতে হবে। যদি এই ভ্যালুগুলো আমরা বসাতে পারি তাহলে এইটা আমরা পাবো। এজেস কটা আছে? 12টা। শীর্ষবিন্দু কটা আছে? 8টা। আর কর্ণ 4টে। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি, জাস্ট ভ্যালুগুলো বসাবো। তোমরা একটু দেখে বসিও ঠিক বসাচ্ছে কিনা। 6, এটাই আনসার। 8 প্লাস 4 12, 12 ক্যান্সেল আউট, তো আমাদের 6 হচ্ছে আনসার। এটা একটা 2 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে এটা নিয়ে, এটা জাস্ট যারা জানবে ভ্যালুগুলো বসালে আমরা পেয়ে যাবো। আচ্ছা, পরের প্রবলেমটা কি? তবে 3টে ঘনক আছে, সেগুলোকে গলিয়ে আরেকটা নতুন ঘনক তৈরি করা হচ্ছে। ওকে, তাহলে এই নতুন ঘনকটার এক একটা ধারের দৈর্ঘ্য কত? ক্লিয়ার যে এই ঘনকগুলোকে যখন আমরা গলাচ্ছি, তাহলে এদের আয়তন, এদের যে ভলিউম, সেটাই নতুন ঘনকটার আয়তন হবে, তাই তো? তাহলে এইটার এগুলো যদি আমি গলাই, তাহলে আমাদের কাছে কি কি ভ্যালু আছে দেখো। একটা হচ্ছে 6 সেন্টিমিটার, একটা হচ্ছে 8 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমরা সংক্ষেপে করছি, তোমরা এটাকে একটু ঠিক করে লিখে প্রেজেন্ট করবে। আমাদের কনসেপ্টটা বোঝানো টার্গেট। প্রথমটা এটা, দ্বিতীয় ঘনকটা এটা, তৃতীয়টা এটা। তাহলে এটার আয়তন কত, এগুলোর আয়তন কত, সেগুলো আমরা একটু বার করি। এটা কি 6 কিউব, এটার 8 কিউব, এটার 10 কিউব ঘন সেন্টিমিটার, তাই তো?
তাহলে 216 260, দিস ইজ 512, দিস ইজ 1000 সিসি কিউবিক সেন্টিমিটার। তাহলে এই যে আমরা পেলাম তিনটে ঘনক, এই তিনটেকে মেল্ট করা হয়েছে মানে কি, এরা সবাই মিশে গিয়ে অর্থাৎ 216 প্লাস 512 প্লাস 1000 এই ঘন সেন্টিমিটার মিলে গিয়ে নতুন একটা কিউব তৈরি হয়েছে। তাহলে তার ঘন আয়তন, নতুন যে কিউব হয়েছে তার আয়তন কত, 1728 ঘন সেন্টিমিটার। তাহলে নতুন ঘনকের একটা বাহু, একটা ধারের দৈর্ঘ্য যদি এক্স হয়, এক্স সেন্টিমিটার হলে আমরা কি বলতে পারি, এক্স কিউব ইজ ইকুয়াল টু 1728। এইটা দেখো বোঝা গেল কিন্তু। অর্থাৎ আমরা গলিয়ে দিলাম এবং এদের নিয়ে যে আয়তনের নতুন ঘন কিউবটা তৈরি হলো, ঘনকটা তৈরি হলো, তার আয়তনটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স এর মান কত, 12, কারণ 12 এর কিউব 1728। সুতরাং আমরা পেয়ে গেলাম যে ধারের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, ধারের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। খুব সিম্পল সোজা একটা অঙ্ক, জাস্ট আমাদের তিনটে কিউবের আয়তন গুলো আমরা আলাদা করে বার করে ফেলি। ওকে, নেক্সট প্রবলেমে চলে যাই। দেখো একটা ঘনকের প্রতিটা বাহু 50% হ্রাস পায়, তাহলে পুরনো এবং নতুন ঘনকের আয়তনের অনুপাত। আচ্ছা, ধরো যাক এখানে আমি লিখছি ওল্ড, এখানে লিখছি নিউ। তাহলে ওল্ড পুরনো ঘনকের বাহু আমি ধরে নিচ্ছি এ বাহু। তাহলে এই ক্ষেত্রে বাহু কত হবে, এখানে যদি বাহু হয় এ, এখানে 50% হ্রাস পেয়েছে, অর্থাৎ 50% যদি কমে যায় তাহলে এর থেকে এ বাই 2 কমে যাচ্ছে, তাহলে রয়ে যাচ্ছে এ বাই 2, 50% কমে গেছে। তাহলে এটার আয়তন কত, এ কিউব, এটার আয়তন কত হবে, এ বাই 2 কিউব ইজ ইকুয়ালস টু এ কিউব বাই 8। সুতরাং আয়তনের অনুপাত, তাহলে আয়তনের অনুপাত পুরনোর সাথে নতুনের করতে হবে। তো খুব ক্লিয়ার, বাহু কমে গেলে, বাহুর মান কমে গেলে ওভারঅল একটা ঘনকের আয়তনও কিন্তু কমে যাবে, তাই না? তাহলে এক্ষেত্রে ভ্যালুটা কত আসছে দেখা, 8:1, অর্থাৎ ওদের আগের যে আয়তন ছিল, বাহু হাফ কমলো কিন্তু আয়তন অনেকটা কমে গেল, কারণ এদের একটা রিলেশনশিপটা কিউবিক। ওকে, ঘনকের আকারে প্রপোর্শনে এটা বাড়ে বা কমে। তাহলে এটা আমরা একটা ইন্টারেস্টিং পেলাম। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখি। এটা একটা প্রবলেম যেখানে বলেছে দেখো 48 মিটার লম্বা এবং 1 মিটার চওড়া একটা নিচু জমিকে, অর্থাৎ একটা নিচু জমি আছে, একটা ল্যান্ড আছে, একটা ল্যান্ডকে উঁচু করতে হবে মাটি দিয়ে। এখানে বলেছে যে 48 মিটার লম্বা আর 31.5 মিটার চওড়া এই জমিটাকে একটু উঁচু করতে চাইছে। ওকে, কতটা উঁচু করতে চাইছে, 6.5 ডেসিমিটার, এতটা উঁচু করতে চাইছে। তাহলে এই উঁচু করতে গেলে তো মাটি ফেলতে হবে। তা মাটি ফেলার জন্য পাশে আরেকটা ডোবা কাটা হলো, মানে ডোবা থেকে মাটি নিয়ে এখানে ফেলা হলো। এবার এই ডোবার যে পরিমাণ মাটি এখানে ফেলা হলো সেটা কতটা, এই ডোবার দেখো স্পেসিফিকেশনটা বলে দিয়েছে, যেখান থেকে এটা আনা হলো সেটা কি ছিল, সেটা 27 মিটার লম্বা, 27 মিটার লম্বা, 27 মিটার লম্বা। এটা মোটামুটি এটাও একটা আয়তকার একটা জমি, 18.2 মিটার চওড়া। এবং এটার কতটা কাটা হয়েছে, এই ডোবাটা কত গভীর হবে সেটা এটা থেকে মাটি নেওয়া হয়েছে। আমি ধরে নিচ্ছি যে এক্ষেত্রে এক্স ডেসিমিটার এটা গভীর হবে কাটার পরে। এবং এখান থেকে এই যে মাটিটা কাটা হয়েছে, এই মাটিটা দিয়ে কিন্তু এইটাকে উঁচু করা হবে। তাহলে আয়তনের রেসপেক্টে যদি তুমি ভাবো, এই দুটোর আয়তন কিন্তু পরস্পর সমান হবে, যে ডিসপ্লেসড মাটিটা ওখানে গিয়ে পড়ছে তাদের। তাহলে খুব সিম্পল, আমরা যদি এটাকে সবাইকে ডেসিমিটারে নিয়ে যাই এবং এই দুটোর আয়তনকে আমরা ইকুয়াল করি, তাহলেই কিন্তু আমরা একটা সমীকরণ পাবো। এবং এই সমীকরণ সমাধান করলে আমরা এক্স এর মান পাবো, কারণ সবকিছুর মান কিন্তু দেওয়া আছে এখানে দেখো। তাহলে এটার আয়তন যদি আমাদের বলে কেউ, তাহলে এখান থেকে এটা আমরা কি আয়তন বার করতে পারি, মিটার কেটে সবকিছু আমরা ডেসিমিটার, এগুলো সব মিটারে দেওয়া ছিল, এগুলো সব মিটার ইউনিট। তাহলে আমরা মিটার আর ডেসিমিটারে করলে এটার আয়তন কত পাচ্ছি, 315 ইন্টু 480 ইন্টু 6.5। এটা হচ্ছে এই যে নিচু জমিটা আয়তনটা পেলাম, ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা সবকিছু যদি করি 182 ইন্টু 270 ইন্টু এক্স। তাহলে এই দুজনকে আমরা সমান বলতে পারি, কারণ এটা থেকে দিয়ে ওটা বোঝানো হয়েছে। তাহলে এটা এবার আমরা যদি একটু সলভ করি, বা এক্স যদি এখানে দেখি 315 ইন্টু 48 ইন্টু 65 বাই 182 ইন্টু 270, দেখো তাহলে এইটা আমাদের একটা ব্লক আমাদের, যেটা আমাদেরকে সলভ করতে হবে। যে এটা আমরা যদি সলভ করি তাহলে আমরা এক্স এর মান পাবো ডেসিমিটারে, যেখান থেকে আমরা বাকি আনসারটা এখান থেকে পেতে পারবো। তো তোমরা নিজেরা
এটা সলভ করতে পারো। যে দেখো এখানে বললো, এবং এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এখানে 7 মানে এক্ষেত্রে একটু তোমরা সিম্পলিফাই করবে, এখানে 20 আসছে, সুতরাং এক্স এর মান আসছে 20 ডেসিমিটার বা 2 মিটার। তাহলে উত্তর যদি আমাদের এখানে খুঁজে বার করতে হয়, তাহলে এই ডোবাটা কতটা গভীর হবে? ডোবাটা 2 মিটার গভীর। তো এটা আরেকটা অঙ্ক যেখানে আমরা দেখলাম আয়তঘনর আমরা যেটা বেসিক যে আয়তন বার করতে হবে কিভাবে একটা একটা সমকোণী চৌকোণে, সেই প্রপার্টিটা ইউজ করলাম এবং এক জায়গা থেকে আরেক জায়গায় মাটিয়ে আনলাম। তাহলে এইটা কিন্তু তোমরা একটু রিভিউ করো যদি মনে হয় যে তোমাদের কোনো একটা প্রবলেম আরেকবার রিভিউ করতে হবে। এবার তোমাদের জন্য কিছু প্রবলেম রইলো যেটা তোমরা সলভ করবে এবং নিচে কমেন্টসে ডেফিনেটলি আনসার লিখে জানাবে। তাহলে আমরা শুরু করলাম একটা সামগ্রিক ধারণা নিয়ে, আর কনসেপ্ট গুলো বোঝার চেষ্টা করবে তোমাদের দৈনন্দিন জীবনের সাথে লিঙ্ক করে। ঠিক আছে, আমরা একটা কিউব দেখলাম, আমরা একটা সমকোণী বল দেখলাম, এবং সেক্ষেত্রে কিভাবে তার আয়তনটা বার করতে হয়, একটা আয়তঘন যেটা, তার আয়তন কিভাবে বার করতে হয়, তার কতগুলো ধার আছে, কতগুলো এজেস আছে, তার শীর্ষবিন্দু, এইগুলোর যে প্রপার্টি গুলো আমরা ইউজ করলাম, করে আমরা কি কি ফর্মুলা বার করলাম। ফর্মুলা গুলো মুখস্থ করার কিছু নেই, ওটা একটু প্র্যাকটিস করবে। যদি ছবিটাকে ভালো করে মনে রাখতে পারো, তলগুলো সম্পর্কে কোনটা তো তল কোনটা শীর্ষবিন্দু মনে রাখতে পারো, তাহলে কিন্তু খুব ইজিলি তোমরা এটার যে বেসিক ফর্মুলা গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে না, এবং তোমরা খুব ইজিলি এই প্রবলেম গুলো সলভ করতে পারবে। তো খুব তাড়াতাড়ি আমাদের দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা প্র্যাকটিস করতে থাকো, নোট বানাও, আরো কিছু প্রবলেম তোমরা সলভ করো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।